এদিকে মেহরাবের কেমন একটা লাগছে, না জানি এরা বাড়িতে কী ষড়যন্ত্র করছে। বাড়িতে থাকলে ওদের একসাথে কথা বলার চান্সই দিত না। সব বেচতে গিয়েছে এই কলেজে এসে। এখন একটাই পথ, স্নেহাকে একটু পরপর কল দিয়ে ওকে অন্যমনস্ক করে দেয়া। মেহরাব স্নেহাকে কল দিল। স্নেহা সবার সাথে কথা বলা ছেড়ে উঠে অন্য জায়গায় চলে এলো। এরপরে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। কি বলবো? কল দিলেন যে? কেন? আমি কি দিতে পারি না? না। কেন? স্নেহা ঝাড়ি মেরে বলে উঠল। কলেজে কাজে গিয়েছেন, এতবার কল দিচ্ছেন কেন? কাজ করুন। মেহরাব নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, কাজ করতে তো গিয়েছিলাম। এর মধ্যে আনিকা ম্যামকে তো চেনোই, কেমন সেধে সেধে কথা বলে। উনি এসে কথা বলছে বারবার, তাই তো তোমায় ফোন করলাম। স্নেহা আনিকা ম্যামের কথা শুনে রেগে গিয়ে বলল। বাড়ি চলে আসুন, কলেজে যেতে হবে না। মেহরাব মুখ টিপে হেসে বলল, তাহলে খাবো কি বউ? বড় মামা খাওয়াবে, চলে আসুন। সত্যি চলে আসবো? তাড়াতাড়ি চলে আসুন। সিরিয়াসলি আসবো? মেহরাব যেন এই কথা শোনার অপেক্ষায় ছিল। ভালোই হয়েছে এই বাড়ি ফিরে ওদের একটা প্ল্যানও করতে দেবে না। মেহরাব চাইছে দিনটা ভালোই ভালোই যাক, রাতে বোঝাবে। মেহরাব বাড়ি ফিরে এলে মাহিন ওকে দেখা মাত্রই বলে উঠল, কি ব্যাপার ভাই, চলে এলে এত আগে? বউ থাকতে দিল না, চলে আসতে বললো। মাহিন পেছনে ফিরে স্নেহার দিকে তাকালো। স্নেহা মেহরাবকে বাড়িতে আসতে বলে মাহিনের সব প্ল্যান বেচতে দিল। মাহিন বিড়বিড় করে বকতে বকতে সাইদার কাছে এসে বসলো। আর মেহরাব স্নেহাকে ডেকে উপরে চলে গেল। আজ বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো, তবুও মেহরাব বিছানা ছেড়ে উঠল না। স্নেহা রুমে এসে মেহরাবের পাশে বসলো। প্রতিদিন আগে উঠে আসরের নামাজ পড়ে, আজকে উঠছে না বলে স্নেহা কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেহরাবের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মেহরাবের মুখটা কেমন মলিন লাগছে। স্নেহা মেহরাবের কপালে হাত রাখল। কপালটা জ্বরে পুড়ে উঠছে। শরীরে হাত দিলে বুঝতে পারলো শরীরও জ্বরে পুড়ে উঠছে। মেহরাবের প্রচণ্ড জ্বর এসেছে, তাই উঠছে না, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মেহরাব হালকা কাঁপছেও। স্নেহা একটা রুমাল বের করে ভিজিয়ে এনে মেহরাবের কপালে পট্টি দিয়ে দেয়। এরপরে মেহরাবকে আস্তে আস্তে ডাক দিতে শুরু করে। মেহরাব চোখ মেলে তাকালো, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। স্নেহা বলল, আপনার শরীর তো অনেক জ্বর, একবার আমায় ডাকবেন না? শরীর জ্বরে পড়ে যাচ্ছে আপনার। মেহরাব কিছু বলল না, চোখ আবারও বন্ধ করে নিল। স্নেহাকে নিচ থেকে ফাহমিদা খান ডেকে উঠলেন। স্নেহা চলে যায়। নিচে এসে ফাহমিদা খানকে মেহরাবের জ্বরের কথা বললে তিনি তখনই উপরে চলে আসেন। স্নেহা কিচেনে গিয়ে একটা পাত্র নিয়ে আসে। এটায় পানি রেখে রুমাল ভিজিয়ে পট্টি দেবে। সাইদাও আসে। মাহিন বাড়িতে নেই, মারুফুল খানের সাথে কোথায় যেন গিয়েছে। স্নেহা রুমে এসে পড়ে। ফাহমিদা খান রুমালটা আবার ওয়াশরুম থেকে ভিজিয়ে নিয়ে এলেন। সেটা স্নেহার হাতে দিয়ে বললেন, তুই ওকে দেখ, আমি আসছি। স্নেহা ভেজা রুমালটা মেহরাবের কপালে দিল আর ওয়াশরুম থেকে পাত্র ভরে পানি নিয়ে এলো। ইফতারের আর মাত্র 20 মিনিটের মতো আছে। এইদিকে ফাহমিদা খান নিচে এসে মারুফুল খানকে কল দিলেন। মারুফুল খান বাড়ির প্রায় সামনেই এসে পড়েছেন, তাই এখন আর ফাহমিদা খানের কল ধরলেন না। তিনি বাড়িতে ঢুকলেন। ফাহমিদা খান বললেন, এসে গিয়েছো? আমি তোমাকেই কল দিচ্ছিলাম। বলো কি হয়েছে? মেহরাবের জ্বর এসেছে। মারুফুল খান কপাল চুলকালেন, বললেন, হঠাৎ করে জ্বর কেন এলো? ফাহমিদা খান খানিকটা রেগে গিয়ে বললেন, কেমন প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, জ্বর এলো কেমন প্রশ্ন? আল্লাহ যখন যা চাইবে তাই তো হবে। মেহরাবকে দেখে আসছি। ফাহমিদা খান বললেন, এখন আর কি দেখা করতে যাবে? ইফতারের সময় হয়েছে, ইফতার করে তাড়াতাড়ি ডাক্তারকে কল দাও। ইফতারের পর মারুফুল খান তাদের পরিচিত কাছের একজন ডাক্তারকে কল দিয়ে আসতে বললেন। ডাক্তার 20 থেকে 25 মিনিট পরে এলো। মেহরাবকে দেখে ওষুধ লিখে দিয়ে চলে গেলেন। মাহিন ওষুধ কিনতে বাইরে গেল, সাথে সাদাবকেও নিয়ে গেলেন। স্নেহা ফাহমিদা খান দুজনে মেহরাবের পাশে বসে আছে। মেহরাব কোনো রকম খেজুর আর শরবত খেয়ে ইফতার করে শুয়ে আছে। দুজনকে পাশে বসে থাকতে দেখে উঠে বসলো। এরপরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। শরীরটা চিনচিনে ব্যথা করছে, সাথে শীতও লাগছে। মেহরাব ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। সারাদিন রোজা ছিল, তার উপরে আবার জ্বর, শরীর ব্যথা, সব মিলিয়ে মেহরাবের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এর মিনিট 2 পরে মেহরাব দুজনকে উদ্দেশ্য করে বলল, সামান্য জ্বরই তো এসেছে, তোমরা তো উতলা হয়ে গিয়েছো কেন? আবার ডাক্তারও ডেকেছ? এমনি সেরে যেত। ফাহমিদা খান উঠে দাঁড়িয়ে বললেন,
চুপচাপ শুয়ে থাকবে, কোনো কথা বলা যাবে না। বলে তিনি চলে গেলেন। স্নেহা রুমালটা ভিজিয়ে মেরাবের কপালে দিল। মেরাব রুমালটা সরিয়ে ফেলে দিয়ে বলল, কি ছাতার মতো দিয়েছে চোখের উপর? কি ছাতা মাথা আনে মানে? ছাতার মাথায় তো। উফ, আর দিও না তো, বিরক্ত লাগছে চোখের মধ্যে। স্নেহা জবাবে বলল, তাহলে জ্বর কমবে কি করে? জ্বরের ঘরে মেরাবের মেজাজ বিগড়ে যায়। এর মধ্যে আবার কপালের উপরে লাইট জ্বলে আছে। মেরাব মুখের উপরে চাদর দিয়ে বলল, এই 7 বছরে যেমন করে কমেছে ঠিক তেমন করেই কমবে। এত উড়াতাড়া করার প্রয়োজন নেই, লাইট নেভাও, বিরক্তি লাগছে। এর মাঝে ফাহমিদা খান খাবার নিয়ে এলেন মেরাবের জন্য। মেরাবকে ডেকে বললেন, মেরাব, উঠো তো বাবা। মেরাব চাদর সরালো না, এইভাবেই শুয়ে রইল। ফাহমিদা খান স্নেহার হাতে খাবারের প্লেটটি দিয়ে মেরাবের মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিয়ে বললেন, উঠো, কিছু খেয়ে নাও। খাবো না, ভাল লাগছে না। ভালো না লাগলেও কি খেতে হবে, উঠো। মেরাব উঠে বসলো। স্নেহার হাত থেকে প্লেট নিতে চাইলো। স্নেহা প্লেটটা খানিকটা নিজের দিকে নিয়ে বলল, আমি খাইয়ে দিই। ঠিক আছে। মেরাব উত্তরে বলল। ফাহমিদা খান আর দুজনের মাঝে রইলেন না, রুম থেকে বেরিয়ে গেলেন। স্নেহা পরম যত্নে মেরাবকে খাইয়ে দিল। এই প্রথম খাইয়ে দিচ্ছে। কখনো লজ্জাই বলতে পারেনি, আজ আর এই সুযোগ হারাতে চায়নি। মেরাব অর্ধেকের কম খাবার খেয়ে পরে পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আর খাবো না। বলেই শুয়ে পড়ল। স্নেহা বলল, খাবারটা তো শেষ করুন। আর খাবো না, তুমি হাত ধুয়ে খেয়ে এসো। মাহিন এলো ওষুধ নিয়ে। স্নেহা হাত ধুয়ে এসে মেরাবকে ওষুধ দিল। মেরাব ওষুধ খেয়ে আবারও শুয়ে পড়ল। সাইদা মেরাবের পাশে রইল আর স্নেহাকে রাতের খাবার খাওয়ার জন্য নিচে পাঠালো। মেরাব সাইদাকে বলে লাইট নিভিয়ে দিতে। সাইদা রুমের মেইন লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে পাশে বসে রইল। মেরাব স্বাভাবিকভাবেই সাইদাকে বলল, সারাদিন রোজা ছিলে, যা গিয়ে রেস্ট নেয়। সমস্যা নেই, এখানে ঠিক আছি। ওষুধ খাওয়ার পর মেরাবের জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। যে কোনো সময় জ্বর নেমে যাবে, তাই সাইদা পাশেই রয়েছে। এর কিছুক্ষণ পরে স্নেহা খাবার খেয়ে চলে আসে। এরপরে সাইদা চলে যায়। মেরাব স্নেহাকে দরজা বন্ধ করে শুয়ে পড়তে বলল। এতে স্নেহা বলল, এখনই দরজা বন্ধ করা যাবে না, বড় মামা মামুনি কি মনে করবে? মেরাব কিছু বলল না। স্নেহা মেরাবের মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভেজা রুমালটাও তো দিতে দিবে না। মেরাবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেরাব একসময় ঘুমিয়ে পড়ল। ফাহমিদা খান রুমে এলেন। মেরাব ঘুমিয়ে আছে দেখে কোনো শব্দ না করে রুমের বাইরে গিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেলেন। রাত তখন 10টা। মেরাব ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখতে পায় এই বাড়ির সিঁড়ি দিয়ে তার নিজের মা নামছে। ঠিক পেছন থেকে তাকে কেউ ধাক্কা দেয়। সে গড়িয়ে পড়তে পড়তে মেরাবের পায়ের কাছে এসে পড়ে। মেরাবের দিকে হাত বাড়িয়ে মেরাব মেরাব বলে ডাকছে। মেরাব ধরতে গিয়েও ধরতে পারছে না। মেরাব ধরফরিয়ে উঠে বসল। আশেপাশে অন্ধকার দেখে বড় বড় শ্বাস ছাড়তে শুরু করলো। স্নেহা পাশেই বসা ছিল। সাথে সাথে বিছানা থেকে নেমে ডিম লাইটটা অফ করে মেন লাইট জ্বালালো। মেরাবকে ধরে বসলো। এরপরে পানিও এগিয়ে দিল। মেরাব পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। পরে পুরো শরীর ঘেমে ভিজে গিয়েছে, মূলত জ্বর নেমে গিয়েছে। স্নেহা গ্লাসটা রেখে মেরাবকে বলল, এখন ঠিক লাগছে? মেরাব ছোট্ট করে বলল। হুম। মেরাব নিজের দিকে খেয়াল করে দেখে ঘেমে একাকার। সাথে সাথে শার্টের বোতাম খুলতে শুরু করলো। শার্ট খুলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। স্নেহা ভাবল নিশ্চয়ই গোসল করবে এখন, একদম ঘাম সহ্য করতে পারে না। মেরাব শাওয়ার নিয়ে এসে জামা কাপড় পরে শুয়ে পড়ল। স্নেহা বিছানা থেকে নেমে ঘাম জড়ানো শার্টটা বাস্কেটে রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। পরের দিন, তারিখ 13/3/2026 শুক্রবার। আজ মেহরাবের জন্মদিন। সকাল 10:30। মেহরাব সেহরি খেয়ে ঘুমিয়েছে আর উঠেনি। জ্বরের মধ্যেও রোজা রেখেছে। স্নেহা মাত্র রুম থেকে বেরিয়ে মাহিনা সাইদার সাথে কথা বলছে। ওরা কোনো প্ল্যানই করতে পারলো না মেহরাবের জ্বরের জন্য। মেহরাব যেন সুস্থ হয় এটাই চায় সবাই। এদিকে মেহরাব ঘুম থেকে উঠে দেখলো পাশে ফাহমিদা খান বসে আছেন। আজ আবার মেহরাবের জন্মদিন। রাতে এটা নিয়েই ফাহমিদা খান আর মারুফুল খান কথা বলছিলেন। তাদের ছেলে কত বছর পরে এই দিনে বাড়িতে, ভাবতেই খুশি লাগছে তাদের। আবার মন খারাপ মেহরাবের জ্বর বলে। মেহরাব জেগে গিয়েও ঘুমের ভান করে শুয়ে রইল। ফাহমিদা খান মেহরাবের দিকে তাকিয়ে কান্না জড়িত গলায় বললেন, হ্যাপি বার্থডে বাবা। 7টা বছর ধরে এই দিনটাই তোমাকে বাড়িতে পাই না, বলতেও পারিনি যে ফিরে এসো। তবে এবার রয়েছ, অনেক অনেক খুশি।
বলে মেরাবের কপালে ছোট্ট করে চুমু খেলেন। মেরাব জেগে যাওয়ার ভয়ে সাথে সাথে চোখ মুছে সামনের দিকে ঘুরলেন। মেরাব চোখ পিট করে তাকালো। পাশে থেকে ফোনটা নিয়ে দেখলো 11টা বাজে। পরক্ষণেই মনে পড়ল চ্যালেঞ্জের সময়ও শেষ। মেরাব ফোনটা রেখে ভাবতে লাগলো, মা বলে ডাক দিবে কি, দেবে না? অত শত ভাবাভাবির পরে মেরাব ইতস্তত গলায় ডাক দিল। মা। ফাহমিদা খানকে পেছন থেকে মেরাব প্রথম মা বলে ডাক দিল। মা। ফাহমিদা খান তড়িৎ চোখে পেছনে ফিরে মেহরাবের দিকে তাকালো। মনে মনে ভাবলো হয়তো এটা তার মনের ভুল। মেহরাব উঠে বসে আবারও ডাক দিল, মা। ফাহমিদা খান পেছনে ফিরে ভালো করে বসলেন। মনে মনে আওড়ালেন মেহরাব মনে হয় জ্বরের ঘোরে তাকে ডাকছে। মেহরাব ইতস্তত গলায় আবারও ডাকলো, মা বলে ডেকেছে, শুনতে পাচ্ছ না? ফাহমিদা খান মেহরাবের কপালে গালে গলায় হাত রাখলেন। দেখলেন জ্বর আছে কিনা, কিন্তু মেহরাবের শরীর ঠান্ডা। ফাহমিদা খান হাত বাড়িয়ে দিয়ে বললেন, চিমটি কাটো তো বাবা। মেহরাব বুঝতে পারল ফাহমিদা খান এখনো বিশ্বাস করতে পারছে না, আর বিশ্বাস না করারই স্বাভাবিক। মেহরাব হেসে ফাহমিদা খানের হাতে চিমটি কেটে বলল, আমি সত্যি তোমাকে মা বলে ডেকেছে। ফাহমিদা খান প্রায় কেঁদে দেওয়ার অবস্থা। তিনি ছলছল চোখে তাকিয়ে বললেন, সত্যি দেখেছো? বিশ্বাসই হচ্ছে না। তিনি খুশিতে আত্মহারা হয়ে উঠে মেহরাবকে বললেন, থ্যাংক ইউ। যাও ফ্রেশ হয়ে এসো। মেহরাব বিছানা থেকে নেমে যায়, ফ্রেশ হয়ে ফিরে আসে। এরপরে নিজের পরিপাটি করে রুম থেকে বের হলো। সবাই ড্রয়িং রুমে ছিল। মেহরাব সিঁড়ি বেয়ে নিচে নামলো। মারুফ খান বসা থেকে উঠে দাঁড়িয়ে মেহরাবের দিকে 2 কদম এগিয়ে এসে বললেন, হ্যাপি বার্থডে মেহরাব, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বলেই মেহরাবকে জড়িয়ে ধরলেন। মেহরাব হেসে বলল, থ্যাংক ইউ। তার সাথে সাথে মাহিন, সাইদা আর সাদাব এসে উইশ করে। স্নেহা একটু দূরে দাঁড়িয়ে থাকে। ওর এই নিয়ে মাথা ব্যথা নেই। ও যা উইশ করার আগেই করে দিয়েছে। আর সবার মাঝে এমন ভাব নিল যেন ও জানেই না যে আজ মেহরাবের বার্থডে। আশরাফুল খান আর সাহারা খানও এসে মেহরাবকে উইশ করলেন। মাহিন মেহরাবকে একটু দূরে নিয়ে গিয়ে কানে কানে বললেন, কি ব্যাপার ভাই, তোমার বউ এসে উইশ করলো না কেন? মেহরাব বোকা হেসে বলল, ও যা উইশ করার আগেই করে নিয়েছে, এমনকি গিফটও দিয়ে দিয়েছে। মাহিন গলা খাকারি দিয়ে মারুফুল খানের সাথে কথায় মনোযোগী হলো। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে চোখ মারল। স্নেহা মুচকি হেসে কাজে মন দিল। এই দিন রাতেই মেহরাবের বিদেশি এক বন্ধু আয়ান কল দেয়। ওরা দুজনে একসাথেই পড়াশোনা করেছে, এক জায়গায় থেকেছে। মেহরাব ওর কল পেয়ে রিসিভ করে বলল, কিরে ভাই, কেমন আছিস? তোকে ছাড়া ভালো আছি যে কেমন করে তা শুধু আমিই জানি। ও তাই, তাহলে এসে পড়। সামনে বিয়েটা করেই আসছি। সিরিয়াসলি? মেহরাব তোকে একটা কারণে কল দিয়েছে। কি? ভাই, সামনের উইকে আমার আর লুনার বিয়ে। ওর বাবাকে রাজি করাতে পারছি। উনি বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছে, যদি আবার পালিয়ে যাই এই কারণে। মেহরাব খুশি হয়ে বলল, কংগ্রেচুলেশন ভাই। কংগ্রাচুলেশন বললে হবে না ভাই, তোকে আসতে হবে। কি? আমি এখন আসবো কি করে? টিকিট কেটে প্লেন করে আসবি। না ভাই, আমার যাওয়া হচ্ছে না। তোকে আরেকবার বলবো, আসবি না? হেসে বলল। ঠিক আছে, আসবো। স্নেহা পাশ থেকে সব কথা শুনতে পায়। মেহরাব চলে যাবে এই কথাটাই শুনতেই যেন বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। মেহরাব ফোন রেখে স্নেহাকে বলল, স্নেহা, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমাকে যেতে বলেছে মানে যেতে হবে। স্নেহা থমথমে গলায় বলল, ঠিক আছে, আর কতদিন থাকবে? 1 সপ্তাহ। এর বেশি হবে না তো? না। যদি একটা দিন বেশি হয় তাহলে? হবে না বউ, আমি একটা সপ্তাহে টেনে টেনে থাকবো। আর আমার কি তোমাকে ছাড়া থাকতে ভালো লাগবে বলো? স্নেহা অভিমান ভরা কণ্ঠে বলে উঠল। বুঝেছি, আর বলতে হবে না। এর 2 দিন পরেই মেহরাব টিকিট বুক করতে চলেও গেল। স্নেহা এই ফাঁকে তার বাবার বাসায় চলে গেল। অনেক দিন যায়নি। আর মেহরাবও বাড়িতে নেই। সেখানে স্নেহা একা বাড়িতে থাকলে ওর মন খারাপ হবে ভেবে সবাই জোর করেই পাঠিয়ে দিয়েছে ঘুরে আসার জন্য। আয়ানের বিয়ে হলো বিদেশি কালচারে। বিয়েটা ভালোই হয়ে গেল। মেহরাব আর রইল না, টিকিট বুক করে চলে গেল। এয়ারপোর্টে নিয়ে গেলেন মাহরুফ খান। এইদিকে স্নেহাও সকাল সকাল খান বাড়িতে চলে এলো। রাতে মেহরাবের সাথে লাস্ট কথা হয়েছে, এরপরে আর হয়নি। স্নেহাও আর কল দেয়নি। মেহরাব আসার খুশিতে রান্নাবান্না করছে। মেহরাবের বাড়িতে ফিরতে তাও সন্ধ্যা হবে। মারুফুল খান 2 ঘন্টা অপেক্ষা করার পরে মেহরাবকে দেখতে পেলেন না। আবহাওয়া খারাপ থাকার কারণে প্লেনের কিছুটা সময় পরে ছেড়েছে।
মেহরাব এয়ারপোর্ট থেকে বেরিয়ে মারুফুল খানের সাথে চলে এলো পার্কিং জোনে। ড্রাইভার ড্রাইভ করতে উঠতে নিলেই মেহরাব বলে সে ড্রাইভ করবে। এরপরে মেহরাব ড্রাইভ করতে উঠে বসলো। মারুফুল খান তার পাশে বসেছেন। আজ বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো, তবুও ওদের কারো আসার নাম নেই। সাদাব স্নেহা এক একজনকে একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু কেউই ধরছে না। সন্ধ্যা 7টার সময় আরিফুল খানের ফোনে কল দিলেন। সবাই ড্রয়িং রুমেই বসেছিল। আরিফুল খান কল রিসিভ করে বললেন, এই তোরা কই রে, আসবি না নাকি? সবাই কত টেনশন করেছে, ফোন ধরেছিলি না কেন? মারুফুল খান থমথমে গলায় বলে উঠলেন, একটু ঝামেলা পড়েছি রে। কি ঝামেলা? কি এয়ারপোর্ট থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি করে অ্যাক্সিডেন্ট হলো? ড্রাইভার ড্রাইভ করার সময় বুঝতে পারিনি রে। মারুফুল খান মেহরাবের কথাটা লুকিয়ে রাখতে চাইলেন। তিনি দোষটা সম্পূর্ণ ড্রাইভারের উপরে দিলেন। এখন এই মুহূর্তে মেহরাবের কথা না জানানোই উত্তম। আরিফুল খান জিজ্ঞাসা করলেন, তোরা কি ঠিক আছিস তো? আমরা কোন রকম আছি, তবে মেহরাব মাথায় ব্যথা পেয়েছি। আসছি আমি। ঠিক আছে। আরিফুল খান কলটা কেটে দিতেই ফাহমিদা খান উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে ভাই? ওরা আসার সময় নাকি ড্রাইভার তাল হারিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। ফাহমিদা খান বললেন, সব ঠিক আছে তো? না ভাবি, ওরা ঠিক নেই, আমাদের যেতে হবে। মেয়েরাব ঠিক আছে ভাই? ভাবি আপনি সাথে চলুন, গেলেই দেখতে পাবেন। ওদের কয়েক কদম দূরে স্নেহা দাঁড়িয়ে কাঁদছে। আরিফুল খান স্নেহাকে ডেকে বললেন, যাও তো মা, রেডি হয়ে এসো। স্নেহা মাথা নত করে হুঁ বলে চলে গেল। মিনিট 5 পরে বোরখা আর সিম্পল হেজাব বেঁধে নিচে নামলো। আরিফুল খান, ফাহমিদা খান, স্নেহা আর সাদাব হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। হসপিটালে এসে শুনতে পেল মেহরাব মাথায় চোট পেয়েছে। অপারেশন থিয়েটারে থেকে বের করে কেবিনে দেয়া হয়েছে। এখন মেহরাবের ঘুমানোর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হয়েছে। স্নেহা মেহরাবের পাশের চেয়ারে বসে রইল। এইদিকে আরিফুল খান ড্রাইভারকে খুঁজছেন। মারুফুল খান ড্রাইভারকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, আর কিছু টাকাও দিয়ে দিয়েছেন। মেহরাবকে 5 দিন হসপিটালে রাখা হলো। ব্যান্ডেজ খুলে আজকে ডিসচার্জ করে দিয়েছে। মেহরাবকে নিয়ে বাড়ি ফিরেছেন মাহিন, সাদাফ আর স্নেহা। মাহিন সাদাফ সামনে বসেছেন, আর স্নেহা মেহরাব ব্যাক সিটে। মেহরাব চুপচাপ কোনো কথা বলছেন না, শুধু স্নেহার দিকে তাকিয়ে আছেন। স্নেহা রাগে বুদবুদ করছে। মেহরাব সকালে বলে দিয়েছে গাড়িটা ওই অ্যাক্সিডেন্ট করেছে। স্নেহা শোনার পর থেকে কোনো কথা বলছে না। মেহরাব তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলার সুযোগ হচ্ছে না। বেচারি কষ্ট পেয়েছে অনেক, কিন্তু মেহরাবই কী করার ছিল তখন। মেহরাব এই সময় স্নেহাকে খোঁচাতে মাহিনকে বলে উঠল, মাহিন ভাই, জানেন এবার যখন বিদেশ গিয়েছিলাম তখন কেউই বিশ্বাসই করেনি আমি বিয়ে করেছে। বিশেষ করে আমার যে মেয়ে বন্ধু ছিল ওরা। মাহিন হেসে বলল, যে কেউ দেখলেই ভাববে তুমি বিয়ে করনি। সাদাব হাত বাড়িয়ে মাহিনকে চিমটি কাটল। মাহিন বুঝতে না পেরে বলে উঠল, মেয়েদের মতো চিমটি মারছে কেন? তোমার কিন্তু মেয়েলি অভ্যাস হচ্ছে সাদাফ। সাদাব তাজ্জব বনে গেল। বোঝাতে চেয়েছিল কি আর না বুঝে বুঝলো কি, সাথে সাথেই মেসেজ দিল, দুলা ভাই, মেয়েরাব তো স্নেহাকে জেলাস ফিল করাতে এসব বলেছে, আপনি এতে তাল মিলাচ্ছেন কেন? মেসেজটা লিখে সাদাব মাহিনকে ইশারা করে ফোনটা চেক করতে বলল। মাহিন তখন ফোন চেক করে পেছনে ফিরে মেহরাবের দিকে তাকালো। এরপরে সামনে তাকিয়ে মনে মনে বলল, হ্যাঁ রে মেরাব রে, তুই একটা জিনিস মারি, অসুস্থ হয়েও কাউকে ভালো থাকতে দিছিস না। কিছুক্ষণ পরেই গাড়িটা খানবাড়িতে এসে থামলো। সবার আগে স্নেহা গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। মেহরাব সেই দিকে তাকিয়ে বলল, যাও, তোমার দৌড় যে কত দূর আমার জানা আছে, সে তো আমাকে ধরেই কাঁদবে। বলে রাজার মতো বাড়ির ভেতরে ঢুকলো। মৌ ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এখন ঠিক আছো? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। ধুর পাগলি, কিচ্ছু হয়নি। ফাহমিদা খান মেহরাবকে বসতে বললেন। মেহরাব নিজের দিকে তাকিয়ে দেখলো ঘেমে গিয়েছে। সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, পরে বসবো, শাওন নিয়ে আসে, কেমন ঘেমে যাচ্ছে। ঠিক আছে, যাও। মেহরাব রুমে এলো, সাথে মৌ মেহরাবের রিপোর্ট আর ওষুধগুলো রেখে চলে গেল। মেহরাব রুমে এসে দেখলো স্নেহা শাওয়ার নিতে ঢুকেছে। মেহরাব স্নেহাকে ডেকে বলল, স্নেহা, একটু পরে ওয়াশরুমে ঢুকো, আমাকে আগে ঢুকতে দাও। স্নেহা বের হলো। মেহরাব ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আবার টাওয়াল আর জামা কাপড় দিয়ে যাও।
স্নেহা কোনো কথা বলল না, চুপচাপ কারবার থেকে জামা কাপড়গুলো বের করে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে রইল। মেরাব একটু পরেই বলে উঠল, কি হলো? ভিতরে এসে দিয়ে যাও। স্নেহা ভেতরে ঢুকতেই মেরাবের হ্যাচকা টান দিয়ে স্নেহাকে নিজের কাছে নেয়। ঝর্ণা দিয়ে পানি পড়তে থাকায় স্নেহা ভিজে যায়, সাথে মেরাবের জামা কাপড়গুলোও ভিজে যায়। স্নেহা সরে যেতে চাইলে মেরাব শাড়ির আঁচল ধরে সেখানেই দাঁড় করিয়ে রেখে দিল। স্নেহার মাথাটা নত করে বলে উঠল, ছাড়ুন, রোজা আছি, ভালো লাগছে না। মেরাব ছেড়ে দেয়। স্নেহা এক কোণে দাঁড়িয়ে রইল। মেরাব শাওয়ার দিয়ে স্নেহার হাত থেকে টাওয়াল নিয়ে বেরিয়ে গেল। এরপরে স্নেহা শাওয়ার নিয়ে বের হলো। রাত তখন 8টা। মেরাব বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল। স্নেহা মেরাবের জন্য স্যুপ নিয়ে এলো। মেরাবকে স্যুপের বাটি দিয়ে নিজে অন্যদিকে ফিরে বসে রইল। মেরাব খাওয়া শেষ করে বলল, কালকে সকালে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে থাকো। কেন? কোথায় যাব? বাপের বাড়ি যাবে। কেন? আমি যেতে বলেছি বলে। কেন বললেন? আমার ইচ্ছে হলো তাই। আপনি সাথে গেলে যাব। ঠিক আছে। দুজনের মাঝেই নীরবতা। স্নেহা কিছুক্ষণ চুপচাপ বসে কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনি খুব খারাপ লোক। আমি আবার কি করলাম? কি করলেন মানে? নিজে ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করেছেন কেন? জানেন কতটা কষ্ট পেয়েছি আমি? কতটা? স্নেহা মেরাবের কাছে এসে বসলো। মেরাবের বুকে মাথা রেখে কেঁদে কেঁদে বলল, অনেক। আমি আর কোথাও যেতে দিব না আপনাকে। আর যদি গাড়ির চাবি হাতে নিয়েছেন তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। আর আসবো না, আমি আপনার কোনো কথাই শুনবো না। এই কটা দিন আমাকে কষ্টে রেখে তো নিজে খুব ভালোই ছিলেন, আর এখন আপনি কি আমার কষ্ট বুঝবেন নাকি? মেরাব বাঁকা হেসে বলল, ভারী অন্যায় করেছে, তবে তুমি চাইলে কষ্টটা ভুলেও দিতে পারি না, মানে আর কি। মেরাব স্নেহার মানবাভিমানের পালা শেষ হলো। স্নেহা বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। সাদিয়ার রুমে এসে ঠেকলো। দুজনেই ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছে। সকালে চলে যাবে। মাহিনেরও কাজের চাপ বেড়েছে, তাই আর থাকতে চায় না। স্নেহা রুমে ঢুকলো। ওদের জন্য মনটা খারাপ লাগছে। অনেক দিন ছিল। এবার মেরাবের অসুস্থতার কথা শুনেও চলে এসেছে। অনেক সাহায্য করেছে মাহিন। স্নেহা মাহিনকে উদ্দেশ্যে বলল, দুলা ভাই, আর কয়টা দিন থেকে যান না, বাড়িটা খালি পড়ে যাবে। শালিকা, 2-3 সন্তানের জননী হও, বাড়িটা ভরে ফেলাম, আমাদের আর কি দরকার? স্নেহা লজ্জায় রেগে গিয়ে বলল, দুলা ভাই, এ কেমন কথা? ভালো কথা। স্নেহা রুমে এসে বেলকনি খুলে দিল। মেরাবেরও ঘুম ভেঙে গিয়েছে। স্নেহা বেলকনিতে পা রাখল। চোখ গেল বাগানের দিকে। অনেকগুলো বাঁশ রাখা আছে। স্নেহা অবাক হয়ে মেরাবকে বলল, এই দেখুন, বাগানে অনেকগুলো বাঁশ এনে রাখছে। এগুলো দিয়ে কি করবেটা কি? মেরাব মাথা তুলে বলল, বাঁশ দিয়ে কি করবে? নিশ্চয় ভালো মানুষ দিয়ে ভরে দেবে। স্নেহা মেরাবের কাছে এসে বসে বলল, উফ, সব সময় অন্য কথা বলেন। দেখবেন তো বাঁশগুলো কেন এনেছে। তা না, উল্টো বলছেন ভালো মানুষদের দিবে। আজব। স্নেহা বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে বাঁশগুলোর ছবি এনে মেরাবকে দেখিয়ে বলল, দেখুন, অনেকগুলো বাঁশ, কাউকে দিতে আনেনি, হয়তো প্যান্ডেল করবে। মেরাব উবু হয়ে শুয়ে বলে উঠল, ওগুলো আমার বিয়ের প্যান্ডেল। আপনার বিয়ে মানে? আপনি বিয়ে করেছেন তো? কি বলেছে বিয়ে করেছে? তাহলে আমি কে? মেরাবের মাথা তুলে তাকিয়ে মুখে শয়তানি হাসি এনে বলল, তুমি তোমার বিয়ের আগেই বউ প্রেমিকা। বিয়ে তো তোমাকেই করবো। ঈদের পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাই বাসগুলো আগে এনে রাখলো। স্নেহা বিছানা থেকে উঠে মেরাবের উপর থেকে চাদর সরিয়ে বলল, এখন উঠুন, কত বেলা হয়েছে দেখেছেন? মেরাব চাদর টেনে নিজের শরীরে জড়িয়ে কাত হয়ে শুয়ে বলল, না, উঠবো না, পরে। এখন যাও। আমিও যাব না, উঠুন। আজ না, আজ না, বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। আপনি তো উঠছেন না। এখন উঠবো না, বিকেলে যাব, সকালে এসে পড়বো। আর ঈদ কোথায় করতে চাও? আপনার সাথে। বলছি কোন বাড়িতে? খান বাড়িতে। ঠিক আছে। স্নেহা কাবার থেকে জামা কাপড় বের করে রাখল। মাহিন আর সাইদা এসে আবার দেখা করে গেল। মেরাব আবার ওদের বিয়ের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আসতে বলেছে। শুরু থেকে ওদেরই থাকতে বলেছে। মেরাব বিকেলের দিকে স্নেহাকে নিয়ে ওর বাড়িতে চলে গেল। সেখানে যাওয়ার একটাই কারণ, স্নেহাকে একটু খুশি করা। এতদিন ও মেরাবের জন্য অনেক কষ্ট পেয়েছে, চুপচাপ থেকেছে, কাউকে সেভাবে লজ্জায় বলতে পারেনি। নিশ্চয়ই মার কাছে গিয়ে একটু স্বস্তি পাবে। মেরাব এই বাড়িতে এসে স্নেহার রুমেই শুয়ে রইল। গাড়িতে এসে মাথা ঝিমঝিম করছে। স্নেহা মেরাবের পাশ থেকে উঠে মায়ের কাছে গিয়ে কিছু কাজ এগিয়ে দিল। সন্ধ্যার সময় এসে দেখল মেরাব ঘুমিয়ে আছে। এমনিই মেরাবের শরীরটা ভালো নেই। স্নেহা বিরক্ত করল না। আলগোছে বেলকনির দরজা লাগিয়ে দিয়ে রুম থেকে বের হলো।
এর 1 ঘন্টা পরে মেহরাবের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। নাফিসা বেগম মেহরাবকে ডেকে ডাইনিং টেবিলে বসালেন। এসেছে থেকে কিছু খায়নি। মেহরাব ডাইনিং টেবিলে বসতেই স্নেহা রুমে গিয়ে মেহরাবের খাওয়ার আগের ওষুধ নিয়ে এলো। মেহরাবের হাতে দিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। মেহরাব ওষুধ খেয়ে কিছু খাবার খেয়ে রুমে এলো। স্নেহা রুমে এসে মেহরাবের পাশে বসলো। সকালবেলা মেহরাব আর স্নেহা খাওয়া দাওয়া শেষ করে চলে আসার জন্য রওনা হলো। স্নেহাকে আবার ঈদের পরের দিন বাড়িতে পাঠিয়ে দেবে। এরপরেই বিয়ের রিচুয়াল শুরু হবে। বিকেলবেলা খানবাড়িতে ড্রয়িং রুমে সবাই বসে আছে। ফাহমিদা খান মেহরাবের জন্য ভেজিটেবল স্যুপ বানাচ্ছেন। মেহরাবের অসুস্থতার জন্য রোজা থাকে না বলতে কেউই ওকে থাকতে দেয় না। 3 বেলাই ওষুধ খেতে হয়। মেহরাব মোবাইল স্ক্রল করছিল। স্নেহা পাশে বসে টিভি দেখছিল। মেহরাব মোবাইলে দেখার পাশাপাশি স্নেহাকে চিমটি কাটছিল। স্নেহা 1 হাত দূরে গিয়ে বসলো। মেহরাব তবুও চিমটি কাটছিল। স্নেহা হাই তুলে বলেই উঠল, মামুনি দেখো কেমন করে। ফাহমিদা খান কিচেন থেকেই বলে উঠল, কেমন করে? তোমার ছেলে মারে। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বলল, তোমায় মারলাম কখন? ছি ছি, রোজা থেকে মিথ্যে কথা বলতে লজ্জা করো না? ওই মিথ্যে বললাম, আমি দেখলাম তো আপনি মারলেন। মিথ্যাবাদী। তাহলে সত্য কি বলুন। আমি তোমায় মারিনি। মেরেছেন। আল্লাহ, কি বউ কপালে দিলা। আগে যদি জানতাম এই মেয়ে মিথ্যাবাদী, তাহলে বিদেশের সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে করে নিতাম। করতেন না, করেছিল কেউ। দরকার হলে এখনো করুন। সত্যি কিন্তু করব। ফাহমিদা খান দুজনের দিকে তাকিয়ে রইলেন। এক এক সময় দুজনকে দেখে মনে হয় ওদের মতো ভদ্র কাপল দুনিয়াতে নেই, আবার এক এক সময় দুজনকে দেখে মনে হয় এদের মতো ঝগড়ুটে একটাও নেই। ফাহমিদা খান ওদের ঝগড়ার মধ্যে আরেকটু ঘি ঢেলে দিতে বললেন, মেহরাব, শুনলাম তোমার খালাতো বোন জান্নাত ওনাকে আসতে চাইছে। বলা যায় মেয়েটা তোমার জন্য এখনো পাগল। ছোটবেলায় যখন অবুঝ ছিলে তোমরা কতই না বড়বউ খেলেছ। সত্যি খেলেছি নাকি? নেহা কুশন দিয়ে মেহরাবের দিকে ছুঁড়ে মেরে উঠে দাঁড়িয়ে বলল, আপনার রুমে আসা বন্ধ। স্নেহা গটগট করে চলে গেল। মেহরাব ফাহমিদা খানের দিকে তাকিয়ে বলল, মা, এটা না বললেও পারতে। রাতের খাবার খেয়ে মেহরাব রুমে এলো আগে। স্নেহা এখনও আসেনি। মেহরাব আয়নায় দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, বিশেষ করে কপালের একটা সাইডে কাটা দাগটা। সেই দিন এয়ারপোর্ট থেকে নিজে ড্রাইভ করার পেছনেও একটা কারণ ছিল। সেই দিন গাড়িটা এমনি এমনি অ্যাক্সিডেন্ট হয়নি, গাড়ির মধ্যে সমস্যা ছিল বলেই ও নিজেই ড্রাইভ করেছে। মেহরাবকে মারার জন্যই এমন করা হয়েছে। মেহরাব যদি সেই দিন খবরটা না পেত তাহলে আজ ওর জায়গায় ড্রাইভারটা থাকতো। মেহরাব টি শার্ট আর ট্রাউজার চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। শুধু কালো প্যান্ট পরে বের হলো। এরপরের কভার থেকে কালো শার্ট বের করলো। শার্টটা নতুন হওয়ায় বোতাম খুলতে শুরু করলো। স্নেহা রুমে এসে পেছন থেকে মেহরাবকে বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। একটা কেন, হাজারটা করো। আপনি কি বিদেশে জিম করতেন? না মানে আর কি। মেহরাব শয়তানি করে ঠোঁট পাকিয়ে বলল, বুঝেছি, সব আমার শরীরটাকে খারাপ করার ধান্দা। নজর লাগাচ্ছ কেন? স্নেহাও তালে তাল মিলিয়ে বলে উঠল, আপনি শরীর বের করে রাখবেন আর আমি দেখলেই দোষ? মহাদোষ। জান তাকাও না। না, তাকালে আমার কি? স্নেহা বিড়বিড় করে বকতে বকতে অন্যদিকে ফিরে দাঁড়ালো। মেহরাব এগিয়ে এসে পেছন থেকে স্নেহার কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে নেশালো চোখে তাকালো। আস্তে আস্তে এগিয়ে এসে স্নেহার গলায় মুখ চুবিয়ে কামড় বসালো। কামড়ের জ্বর এতই বেশি ছিল যে স্নেহার চোখ দিয়ে পানি পর্যন্ত বের হলো। স্নেহা মেহরাবের পিঠে হাতটা দিয়ে খামচে ধরল, যার পরনায় স্নেহার নখের আঁচল লাগলো মেহরাবের পিঠে। মেহরাব স্নেহার চুলগুলো ছেড়ে দিয়ে ঘোল লাগা কণ্ঠে বলল, ইস, চুলগুলো খোলা থাকলে কি যে ভালো লাগে। স্নেহা মেহরাবকে ধাক্কা দিতে চাইল, কিন্তু মেহরাবের সুঠাম দেহের শক্তির সাথে পেরে উঠল না। এরপরে বলে উঠল, সরুন, ধরবেন না আমায়। কত জোরে কামড় দিয়েছেন। মেহরাব হাসলো। স্নেহা মেহরাবের হাসি দেখে বলে উঠল, কামড় দিয়ে হাসছেন কেন? নিজের দোষ তো চোখে পড়ে না তোমার, সবসময় তো আমার দোষটাই চোখে পড়ে। আমি কি করেছি? মেহরাব উল্টো দিকে হয়ে দাঁড়ালো। স্নেহা মেহরাবের পিঠে হাত রেখে বলল, ইস, কাটলো কেমন করে? মেহরাব জোর গলায় বলল, একটা রাক্ষসী নখ ডাবিয়ে দিয়েছে। স্নেহা রেগেও গেল, আবার মনটা নরমও করলো। মেহরাব শার্ট পরতে শুরু করলো আর বলল, পানি দাও। স্নেহা পানি এনে দিল। মেহরাব পানি খেয়ে গ্লাস দিয়ে বলল,
এরপরে শার্ট পরে চুল ঠিক করে পারফিউম লাগিয়ে স্নেহাকে বলল। কাছে এসো। স্নেহা শুকনো ঢোক গিলে মেরাবের কাছে এলো। মেরাব ওয়ালেট, ফোন আর গাড়ির চাবি নিয়ে বলল, আমি বের হচ্ছে, কেউ যেন না জানে। আপনি এই শরীর নিয়ে বের হবেন এখন? কাজ আছে। না, আমি যেতে দিব না। মেরাব স্নেহার দুগালে হাত রেখে বোঝানোর কণ্ঠে বলল, এখন পাগলামি করার সময় নয় স্নেহা, আমাকে যেতেই হবে। শীঘ্রই ফিরে আসবো। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো, আর ফোনটা কাছে রেখো। আমি কল দিলে মেইন দরজাটা খুলে দেবে, আর সাথে সাদাফ আছে। স্নেহা তবুও অসম্মতি জানালো, কিন্তু মেরাবের কাছে পেরে উঠল না। মেরাব চলে গেল। মেরাব খবর পেয়েছে কে ওকে মারতে চেয়েছে। ও এখন ওখানেই যাবে। সাদাফও সাথে এলো। দুজনেই যাবে, এর বাহিরে কাউকে নিয়ে যাবে না বা জানাতে চায় না। মেরাব গ্যারেজে এসে সাদাফকে গাড়ির চাবি দিয়ে নিজে উঠে বসলো। সাদাফ গাড়ি ড্রাইভ করে গাড়ির গ্যারেজ থেকে বের করলো। ওই গাড়ি ড্রাইভ করবে। ঠিক তখন সামনে এলো মারুফুল খান। বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন গাড়ির সামনে। সাদাফ ঢোক গিলে মেরাবের দিকে তাকালো। মেরাবের মুখে কোণে এক বাঁকা হাসি খেলে গেল। ঈদের পরের দিন মেরাব স্নেহাকে তার বাবার বাসায় রেখে এলো। 2 দিনের ভেতরে সব কেনাকাটা শেষ দিল। স্নেহাদের বাড়ির সব মেহমানরাও চলে এসেছে। এদিকে মেরাবের সব ফ্রেন্ড থেকে শুরু করে সব আত্মীয়রাও চলে এসেছে। গায়ে হলুদের দিন। সন্ধ্যার দিকে স্নেহা সেজেগুজে মেরাবকে ভিডিও কল দেয়। মেরাব স্নেহাকে গায়ে হলুদের সাজে দেখে কিছুক্ষণ দেখে মুচকি মুচকি হাসলো। পরক্ষণে শয়তানি করে বলল, যে সাজে সেজেছ ভূতও হার মেনে যাবে। স্নেহা চোখ পাকিয়ে বলে উঠল, তাহলে ভূতকেই বিয়ে করুন। তুমি তো সে ভূত। আপনি কালকে বিয়ে করতে আসুন, তখন দেখবেন আমি কি করি। মেরাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি আর করবে, বলবে বিয়ে করবে না। আমাদের তো আগে একবার বিয়ে হয়ে গিয়েছে, এখন তুমি বিয়ে করলেও আমার, আর বিয়ে না করলেও আমার। নেহা এই শুনে হেসে বলল, জানি। এখন একটা কথা বলি। বলো। রাখবেন তো? আগে বলো কি কথা। না, আপনি আগে বলেন রাখবেন কি না। আমি তো জানি না কি রাখার কথা বলবে তুমি। আগে বলো, তারপর বলছি। না, আপনি আগে বলুন রাখবেন। ঠিক আছে, রাখবো। এবার বলো। স্নেহা বাচ্চা সুলভ ভঙ্গিতে বলে উঠল, বলছি, অনেকের বিয়েতে দেখেছি তার হাজবেন্ড গায়ে হলুদের রাতে বউয়ের বাড়িতে এসে সারপ্রাইজ দেয়, নাচেও একসাথে। আপনিও আসুন না। মেরা ব্রু কুচকে হাত নাড়িয়ে না করে বলে উঠল, না বাবা, আমার ওসব পছন্দ না, একা একা নাচো। স্নেহা নাক ফুলিয়ে বলে উঠল, আসবেন না? না। সত্যি? না প্লিজ আসুন। পারবো না, একা একা নাচো। না, আপনি আসবেন। আচ্ছা বাদ, এখন রাখছি, কাজ আছে। মেরাব কল কেটে দিল। স্নেহা ফোনটা বিছানায় রেখে গাল ফুলিয়ে উঠে দাঁড়ালো। মেরাব রুম থেকে বেরিয়ে সাদাব, মাহিন সহ আরও কিছু কাজিনদের নিয়ে বের হয়ে গেল। মাহিন জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন মেরাব ভাই? আমার বউকে হলুদ লাগাতে। সাদাব হেসে বলে উঠল, ভাই সিরিয়াস? ওখানে গিয়ে সারপ্রাইজ দেব, আর নাচতেও জানাই আছে। মাহিন মুচকি হেসে বলল, নিশ্চয় বউ বলেছে তাই যাচ্ছ? স্নেহা বলেছিল। আমি ওকে বলেছি ওসব আমার পছন্দ নয়, যাব না। ও তো রাগে ফুলে গিয়েছে, তো বলে নিচে যাব। সারপ্রাইজ দেবো যখন, তাহলে ভালো করেই দিব। তাহলে চলো। স্নেহা তার কাজিন ফ্রেন্ড সবার সাথে এক এক রকমভাবে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। অনুষ্ঠানটা ছাদেই করা হয়েছিল। মেরাবরা সেখানেই গেল। একই সাথে মেরাব নাচের জন্য প্রস্তুত ছিল। হঠাৎ করে গান বেজে উঠল, কব সে আই হে তেরি দুলহে রাজা, আর দেরি না কর জলদি আজা, কব সে আই হে তেরে দুলহে রাজা, আর দেরি না কর জলদি আজা। ও এটুকু বাজার পরে সবার মাঝখানে মেরাব দাঁড়িয়ে গানের সাথে ঠোঁট মেলালো আর নাচতে শুরু করলো। हो तेरे घर आया, मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया, मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरे हर धड़कन क्या बोले तू सुन सुन सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। এর সাথে সাথে স্নেহা ও তার কাজিনরাও উঠে আসে।
স্নেহা মেহরাবের সামনে এসে মেহরাবের মতো করেই নাচতে শুরু করে। এ দিল চলেগা अब ना कोई बहाना गोरी को होगा अब सजन के घर जाना माथे के बिंदिया कब बोले हैं सुन 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 सजन जी घर आए सजन जी घर आए दुल्हन क्यों शर्माए सजन जी घर आए। স্নেহা আর মেহরাবের এই সুন্দর নাচের মুহূর্তে ক্যামেরা বন্দি হলো। নাচানাচি শেষ হলে স্নেহাকে বলা হয় মেহরাবকে নিয়ে নিচে যেতে। স্নেহা মেহরাবকে নিয়ে এসে নিজের রুমে দুজনে বসলো। স্নেহা বলেই ফেললো, তখন মিথ্যে কেন বললেন? বললেন তো যে এসব পছন্দ নয়, তাহলে এখন কেন এলেন? মেহরাব বাঁকা হেসে বলল। হাসির একটাই কারণ। স্নেহা কপাল কুঁচকে নিল। কি? মেহরাব এগোতে নিলে স্নেহা বলে উঠল, সরুন, কালকে আমাদের বিয়ে। তো কি হয়েছে? বিয়ে বলে কাকে চুমু খায়নি? খেয়েছেন, তবে এখন না। কেন? বিয়ে বাড়ি ভর্তি মানুষ, চুমু খাবেন কেউ দেখলে? দেখুক, আমার কোনো সমস্যা নেই। স্নেহা উঠে দাঁড়ালো, মেহরাবও উঠে দাঁড়ালো। আজ চুমু খেয়েই যাবে, যা হওয়ার হোক। স্নেহা রুম থেকে বেরিয়ে যাবে বলে পা বাড়ালো। মেহরাব পেছন থেকে স্নেহাকে এক ঝটকায় টান দিয়ে নিজের কাছে আনলো। স্নেহা হাঁসফাঁস করতে করতে দরজার দিকে তাকিয়ে বলল, ছাড়ুন না, দরজাটাও লাগানো না, কেউ এলে কি হবে? মেহরাব স্নেহার কথা শুনেও না শোনার ভান করে রইল। স্নেহার দুই গালে হাত রেখে নিজের আরও কাছে নিয়ে এলো। স্নেহা চোখ বন্ধ করে নিল। মেহরাব হেসে স্নেহার ঠোঁটে ঠোঁট রাখলো। মিনিট পাঁচেক যাওয়ার পরে এইদিকে মাহিন এলো। সে এসেছে মেহরাবকে খুঁজতে। মেহরাবের ফোন ওর কাছে ছিল বলেই সেটা দিতে। রুমের দরজা খোলাতেই মেহরাব আর স্নেহাকে দেখে মাহিনের চোখ বড় বড় হয়ে গেল। গলা খাকারি দিয়ে বলে উঠল, এই আস্তে আস্তে, কালকে বিয়েটা পর্যন্ত ধৈর্য হলো না তোমাদের? মেহরাব স্নেহাকে ছেড়ে মাহিনীর দিকে তাকালো। স্নেহা লজ্জা পেয়ে রুমের বেলকনিতে চলে গেল। মেহরাব পাশ থেকে একটা টিস্যু নিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে উঠল, আমার না হয় ধৈর্য নেই, আপনার তো আরও ছিল না। মাহিন নাক মুখ কুচকালো। তবে আর যাই হোক, মেহরাবের খ্যাপানোর একটা সুযোগ পেয়েছে বটে। মেহরাব আরেকটা টিস্যু নিয়ে বেলকনিতে চলে গেল। স্নেহাকে টিস্যু দিয়ে বলল, এ নাও, আর ছোট হয়েছে, কি লাগাও, লাগিয়ে যাও, উঠে গিয়েছে। স্নেহার ইচ্ছে করছে মাটিটা দুভাগ করে লুকিয়ে পড়তে। লোকটা বড্ড ঠোঁট কাটা হয়ে গিয়েছে। মেহরাব স্নেহার কাছে বিদায় জানিয়ে বলল, ভালো থেকো, কালকে বিয়ে করতে আসবো, আর বেশি আটা ময়দা মাখিও না। স্নেহা চোখ রাঙিয়ে বলে উঠল, বিয়েই করব না। মেহরাব গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, না করলে আমার আবার অত লোভ নেই তোমাকে বিয়ে করার। আমার তো বউ আছে, তুমি বিয়ে না করলেও আগের বউ দিয়ে টেনে টেনে চালিয়ে দেব। তারপর স্নেহা মেহরাবের মুখ পানে তাকিয়ে হেসে উঠল। মেহরাব স্নেহার কাছে গিয়ে একটু জড়িয়ে ধরে চলে এলো। রুমে এসে মাহিনকে বলল, বুঝলেন ভাই, এসেছি শ্বশুর বাড়ি, কিছু না গেলে হয়, তাই একটু মিষ্টি মুখ করলাম। মাহিন জিভে কামড় দিয়ে হাসতে হাসতে বলল, সি সি, দাঁড়াও, সবাইকে বলতে দাও। মেহরাব হেসে মাহিনের কাঁধে হাত রেখে যেতে যেতে বলল, চলুন আমি আপনার সাথে যাই, একসাথেই না হয় সবাইকে বলি। দুজনে গলা ধরে কথা বলতে বলতে চলে গেল। পরদিন বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হলো। সবার আনন্দ হৈহুল্লোর এখনও রয়েছে। স্নেহা বিদায়ের সময় হয়ে এলে সবাই একটু ইমোশনাল হয়েছিল, বিশেষ করে স্নেহার বাবা মা। যেহেতু তাদের একমাত্র সন্তানই স্নেহা, সবাই বউ নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মেহরাব নিজে ড্রাইভ করে বউ নিয়ে যাচ্ছে। মেহরাবের গাড়িতে শুধু ওরা দুজনই। মেহরাব একবার সামনে তাকাচ্ছিল, আবার স্নেহার দিকে তাকাচ্ছিল। স্নেহা মুচকি হেসে বলে উঠল, গাড়ি তো মন দিয়ে ড্রাইভ করবেন। পাশের সুন্দরী কোনো মেয়ে বসে থাকলে ড্রাইভে মন বসবে কিভাবে বলো? স্নেহা হাসলো। মেহরাব এক হাত বাড়িয়ে স্নেহার হাতে হাত রেখে বলল, খুশি আগেও হয়েছে, তবে আজকে প্রকাশ্যে খুশি হলাম আরও। আমার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল। সবশেষে তোমায় একটা কথাই বলতে চাই, ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। স্নেহা হেসে বলল, আমিও ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। মেহরাব গভীর শ্বাস ছেড়ে একটা গান প্লে করলো আর নিজেও তাতে সুর মেলালো। উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে ফিরে চলে যায়, উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়, উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে আসে ফিরে চলে যায়, উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়,
কিয়া বেশে তারে বারে দেখি, তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তুলে, জেগে ওঠে ঘুমনো আশা। উড় উড় স্বপ্নে এক রাজকন্যা আসে ফিরে চলে যায়, উড় উড় স্বপ্নে এক রাজকন্যা ডাকে যেন ইশারায়।